এক দেশে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী থাকত। ব্রাহ্মণটি যেমন কুঁড়ে তেমন বোকা, কিন্তু ব্রাহ্মণীটি খুব চালাক ও বুদ্ধিমতী। সব কাজকর্ম তাকেই করতে হয়। ব্রাহ্মণ শুধু বসে বসে খায় আর ঘুমায়। ব্রাহ্মণী মোটেই ব্রাহ্মণকে সহ্য করতে পারে না। সব সময় আঙুল নাচিয়ে, শনের মতো চুলের গোছা নাড়িয়ে, মুখ বেঁকিয়ে কথা বলে। অত কাজ সে একা পেরে ওঠে না, সংসারে টানাটানিও আছে। একদিন ব্রাহ্মণী আপন মনে চাল ছাড়ছে, তাই দেখে ব্রাহ্মণ কাছে গিয়ে বলল, ও বামনি, আজ বুঝি পিঠে করবি? তা কতদিন পিঠে খাই না, বেশ ভালো করে পিঠে করত, পেট ভরে খাওয়া যাবে। ব্রাহ্মণের কথা শুনে ব্রাহ্মণী তেলে বেগুনে জ্বলে উঠল। বলল, অকর্মের ঢেকি, কাজ নেই কম্ম নেই, খালি বসে বসে খাওয়া। ঘরে চাল নেই ডাল নেই, সেসবের খেয়াল নেই, আর উনি পিঠে খাবেন? বেরিয়ে যা বাড়ি থেকে। ব্রাহ্মণের তর্জন গর্জনে আকাশ পাতাল কেঁপে উঠল। গাছের পাখিরা ভয়ে পালাল, ফুলেরা সব শুকিয়ে গেল। ব্রাহ্মণীর এই রণমূর্তি দেখে ব্রাহ্মণ মনে মনে খুব চটে গেল। ভাবল, দূর, এইভাবে এখানে থাকার চেয়ে বনে গিয়ে বাস করাও ভালো। যা ভাবা তাই কাজ। ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে বেরিয়ে পড়ল। ব্রাহ্মণীকে কোনো কথাই বলল না। ব্রাহ্মণ বনে বনে ঘুরে বেড়াতে লাগল। একদিন এক সন্ন্যাসীর সঙ্গে দেখা হল। ব্রাহ্মণ তার সব দুঃখের কথা সন্ন্যাসীকে বলল। সন্ন্যাসী সব শুনে ব্রাহ্মণকে নিজের আশ্রমে নিয়ে গেলেন। ব্রাহ্মণ সেখানেই রয়ে গেল। আশ্রমে সন্ন্যাসীর কাছে লেখাপড়া শিখতে লাগল। সন্ন্যাসীও খুব মন দিয়ে ব্রাহ্মণকে লেখাপড়া শেখান। দিন রাত এক মনে পড়তে থাকে ব্রাহ্মণ। পড়তে পড়তেই রাত কাবার হয়ে যায়। দেখতে দেখতে ব্রাহ্মণ অনেক বিদ্যায় সন্ন্যাসীর কাছ থেকে শিখে নিল। একদিন সে মনে মনে ভাবল, হয়েছি বিদ্যান আমি যখন, যাই ফিরে দেশে এখন। বিদ্যায় বুদ্ধিতে আমি গজ গজ, বামনির মুখেতে হব না নত। নিজের মনে ছড়া কাটতে কাটতে ব্রাহ্মণ বাড়ির পথ ধরল। সন্ন্যাসীকে কিছুটি বলল না। সঙ্গে রইল পুঁথি, লাঠি আর ছাতা। ভাদ্র মাসের পাকা রোদ, পথ চলা খুবই কষ্ট। অনেক পথ হেঁটে সন্ধেবেলায় ব্রাহ্মণ নিজের গায়ে এসে পৌঁছাল। ভাবল সোজা রাজবাড়িতে গিয়ে উঠবে। তারপর কি খেয়াল হলো, একবার না হয় বামনীকে দেখেই যাই, দেখুক আমি কেমন পণ্ডিত হয়েছি। তখন বেশ অন্ধকার অন্ধকার। চুপি চুপি ব্রাহ্মণ রান্নাঘরের পাশে গিয়ে দাঁড়ায়। ছ্যাঁক ছ্যাঁক শব্দ কানে এলো। বুঝল বামনী তালের বড়া ভাজছে। ব্রাহ্মণ তালের বড়ার ছ্যাঁক ছ্যাঁক শব্দ গুনল, 1 কুড়ি 5টা। তারপর অনেক ভাবনা চিন্তা করে ছড়া কেটে বলল, ও বামনি, ও বামনি, এলাম আমি ফিরে, গজ গজ বিদ্যে আমি মাথায় ভরে নিয়ে। ব্রাহ্মণের গলার স্বর শুনে ব্রাহ্মণী রান্নাঘর থেকে বেরিয়ে এলো। চমকে তাকায় স্বামীর দিকে। এ যে চেনা যায় না। সারা অঙ্গে তিলক কাটা, হাতে পুঁথিপত্র। ব্রাহ্মণী কাঁদো কাঁদো গলায় বলে, তা এতদিন কোথায় ছিলে গো? কতদিন পর এলে? ব্রাহ্মণ ভারী গলায় বলল, এখন আমি আর আগের মতো নই, পণ্ডিত হয়েছি, বিদ্যার জাহাজ হয়েছি, এখনই চলে যাব। এই কথা শুনে ব্রাহ্মণী বলে, যাবে কোথায়? কতদিন পরে এলে? ব্রাহ্মণ ছড়া করে বলে, বুঝতে যদি পারতিস মোরে, দিতিস 1 কুড়ি 5টা তালের বড়া সাজিয়ে। ব্রাহ্মণীর চোখ কপালে গিয়ে ঠেকল। বলল, কি করে জানলে এতগুলো তালের বড়া ভেজেছি? সত্যিই তুমি পণ্ডিত হয়েছ। ব্রাহ্মণ চোখ নাচিয়ে বলে, তাই তো বলছি, আমি কি শুধু পণ্ডিতই হয়েছি, গুনতেও শিখেছি, সব গুণে বলে দিতে পারি। দেখলি না কেমন বললাম? ব্রাহ্মণের সব কথা শুনে ব্রাহ্মণী তো আহ্লাদে আটখানা। তার স্বামী কত বড় পণ্ডিত হয়ে ফিরেছে। ছুটে গিয়ে গ্রামের সবার বাড়ি বাড়ি বলে এলো যে ব্রাহ্মণ কত কি জানে, গুণের সব বলে দিতে পারে। শুধু বিদ্যে শেখা নয়, বিদ্যের জাহাজ মাথায় ভরে নিয়ে এসেছে বামন। গ্রামের লোক সব ছুটে এলো ব্রাহ্মণকে দেখতে। বামন একেবারে আলাদা মানুষ হয়ে ফিরেছে। কত পুঁথিপত্র সঙ্গে এনেছে। বামন ঘন ঘন টিকি নাড়ে আর পুঁথি পড়ে। সারা গায়ে এই পণ্ডিত বামনের কথা রটে যায়। শয়ে শয়ে লোক আসতে লাগলো বামনকে দেখতে।
সবার মুখে এক কথা, বিদ্যের জাহাজ হয়ে এসেছে গো আমাদের বামন। ব্রাহ্মণের এখন আর ফুরসতটি নেই, সব সময় ব্যস্ত। এই কারো হাত দেখে কার চুরি হয়েছে, কে চুরি করেছে গুণে বলে। চারিদিকে ব্রাহ্মণের জয় জয়কার। এইভাবে বেশ সুখেই দিনগুলো কাটছিল ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর। এখন আর সংসারে কোনো অভাব নেই। একদিন হলো কি, গ্রামের গোপী ধোপার গাধাটা নিখোঁজ হলো। গোপীও সাত তাড়াতাড়ি দৌড়ে এলো ব্রাহ্মণের কাছে, হাত জোর করে বলল, ও পণ্ডিত, গুণে বলে দাও না আমার গাধাটা এখন কোথায় আছে, কবে ওকে পাবো, কিভাবে পাবো, বলো বাবা বলো। গাধার কথা শুনে তো ব্রাহ্মণের বুক দুরুদুরু। সে তো আসলে কিছুই জানে না, তো গাধার খবর দেবে কি করে? কিন্তু মুখে তো আর তা বলা যায় না। গম্ভীরভাবে বলল, এখন আমি পুজোয় বসব, সময় হলে সব বলবো, এখন চুপটি করে থাকো। গোপী নাওয়া খাওয়া ছেড়ে ব্রাহ্মণের দোরগোড়ায় ঠায় বসে রইল। গাধা নিয়েই সে বাড়ি ফিরবে। এদিকে ব্রাহ্মণও নিরুপায়। গাধার কথা বলতে না পারলে তার মান থাকে না। ঘরে গিয়ে বামনীকে বলল, এখন কি উপায়? কেমনে খুঁজি গাধাকে? ছাতাটা হাতে নিয়ে ব্রাহ্মণ গোপীকে লুকিয়ে পেছনের দরজা দিয়ে ওই ঝাঁঝা রোদে বেরিয়ে পড়ল। কিন্তু মাঠঘাট খুঁজে খুঁজে কোথাও গাধাকে পেল না। শ্রান্ত ক্লান্ত দেহে বাড়ি ফিরে এলো। গোপী তখনও হা করে বসে আছে। অন্য উপায় না দেখে ব্রাহ্মণ ছড়া কেটে বলল, ওরে গোপী শোন, গাধা পাবিনে আজ তুই। মা কালী যে রেগে আছেন খুব, তবে কাল গাধা নিয়ে যাস তুই। মা কালী রাগ করেছেন শুনে তো গোপী ভয়ে কাঁধ। জোর হাত করে প্রণাম করে গোপী বাড়ি চলে যায়। কিন্তু ব্রাহ্মণের মুখ তো শুকিয়ে আমসি। ভোর হলে যে কি করবে কিছুই ভেবে পায় না। ভাবতে ভাবতে ব্রাহ্মণ একসময় ঘুমিয়েই পড়ল। গভীর রাতে ব্রাহ্মণের বাড়ির পেছনে কিসের যেন আওয়াজ হলো। ব্রাহ্মণের ঘুম ভেঙে গেল। বামনীকে তাড়াতাড়ি জাগিয়ে দিয়ে বলল, ও বামনী, ও বামনী, শুনছ কিসের শব্দ? বামনী বলে ওঠে, বুঝেছি, চোর এসেছে, করতে হবে ওকে জব্দ। চোরের নাম শুনে ব্রাহ্মণ তো ভয়ে কাঁপতে লাগল। ভীরু গলায় বলল, বামনী, তুই গিয়ে দেখ আমতলা, আমি লুকুই খাটের তলা। বামনী ব্রাহ্মণের কথা শুনে হেসে বলে, এই তুমি পণ্ডিত, লুকোতে হবে না, আমি আলো ধরব আর তুমি চোর ধরবে। কোনো উপায় না দেখে ব্রাহ্মণ পৈতা 10 আঙুলে জড়িয়ে কালী নাম জপতে জপতে বাইরে এলো। বামনী বামনকে ঠেলে দিয়ে বলল, ধরো চোর, ওই তো দেখা যাচ্ছে। ও মা, চোর আবার অমন করে ডাকে নাকি? ও আবার কিসের ডাক? ব্রাহ্মণী লণ্ঠন তুলে দেখে, আরে এ তো চোর নয়, একটা গাধা হাত পা ছড়িয়ে পড়ে আছে। ব্রাহ্মণ চোর ধরতে গিয়ে উল্টে পড়ল গাধার গায়ে। ভয়ে হাত পা ছড়িয়ে জ্ঞান হারালো। স্বামীর এই অবস্থা দেখে বামনী চিৎকার করে পাড়া মাথায় করল। পাড়ার লোকজন সব ছুটে এলো কি হয়েছে দেখতে। এত রাতে চিৎকার কিসের? ব্রাহ্মণী বুদ্ধি খাটিয়ে পাড়ার সবাইকে বলল, কিছুই হয়নি, এতক্ষণ ধরে তো উনি মন্ত্র সাধনা করছিলেন। গোপীর গাধাটা ফেরত আনার জন্যে শরীরে খুব ধকল গেছে, তাই শরীর অস্থির অস্থির করছে। ব্রাহ্মণের জ্ঞান ফিরতেই চোর চোর বলে চেঁচাতে লাগল। বামনী ধমকে উঠল, কোথায় চোর? তোমার মাথা ওই দেখো না, গোপীর গাধা খুঁটিতে বাঁধা। সব শুনে বামন বিছানা ছেড়ে লাফিয়ে উঠে বলল, সত্যিই মা কালী আমার মুখ রেখেছেন, এখনই গোপীকে খবরটা দিলেই হয়। পরদিন গোপী এসে তো সোজা গড় হয়ে ব্রাহ্মণকে প্রণাম করল। পায়ের ধুলো হাতে নিয়ে চরণামৃত করে খেল। গোপীর চোখে এখন ব্রাহ্মণ ছাড়া কেউই বড় নয়। ব্রাহ্মণ তার কাছে দেবতার সমান। গোপী বামনের খড়ম ধুয়ে দেয়, কাপড় কেচে দেয়, পা ধুয়ে দেয়। বামন যেন ওর গুরুদেও। মন্ত্রের জোরে গাধা এনে দেবার পর ব্রাহ্মণের নাম আরও ছড়িয়ে পড়ল। যার যেখানে যা কিছু হারায় সবাই ছুটে আসে ব্রাহ্মণের কাছে। ধন্য ধন্য জয় জয়কার ব্রাহ্মণের। এই কথা একদিন রাজার কানেও পৌঁছাল। রাজবাড়িতে ডাক পড়ল ব্রাহ্মণের। রাজকন্যার হীরের হার চুরে গেছে। বড় বড় জ্যোতিষীরাও বলতে পারছেন না কে চুরি করেছে। বহু পণ্ডিত এলো আর গেল,
শেষে ডাক পড়েছে এই ব্রাহ্মণের। গুণে বলে দিতে হবে কোথায় হীরের হার পাবে। এই পর্যন্ত যারা বলতে পারেনি তাদের সবাই কারাগারে চালান হয়েছে। রাজার হুকুম, বলতে পারলে পুরস্কার, না পারলে কারাগারবাস। এই শুনে বামুনের বুক ধরফর, মাথা ফটফট। এখন উপায়? পুজো আচ্ছা সব ভুলে বামুন ভাবতে বসে হারের কথা। রাজার কাছে 2 দিন সময় চেয়ে নেয়। রাজা সময় দিলেন। একদিন কোনো মতে কেটে গেল। বামুনের খিদে, রাতের ঘুম গেছে ছুটে, সবসময় চোখের সামনে কারাগার দেখছে। এখন উপায় শুধু মা কালীর নাম করা। ও সমানে মা করে ডাকতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, মা, এই ছিল তোর মনে? এখন আমি কি করি বল মা? হাতে একটা দিন মাত্র সময়। মা কালীর নাম জপতে জপতে বামন নদীতে যায়। এত ভোরে রাজবাড়ির লক্ষ্মী দাসীও এসেছে নদীর ঘাটে। সে ব্রাহ্মণকে বিড়বিড়ি কি সব বলতে দেখে ব্রাহ্মণের পা দুটো চেপে ধরে বলে, বাবা, তুমি অন্তর্যামী। তবে বাবা, আমার নামটা রাজার কাছে বলো না, তাহলে রাজা আমাকে বনবাসে পাঠাবেন। তুমি আমার বাবা মা, আমাকে বাঁচাও বাবা। ব্রাহ্মণ তো হতভম্ব হয়ে বলে, কে তুমি? ছাড়ো আমার পা। কোথায় থাক তুমি? আমাকে কেন এসব বলছো? তোমাকে তো আমি চিনি না। দাসী পা ছাড়ে না, আরও জোরে চেপে ধরে কাঁদতে কাঁদতে বলে, বাবা, আমি জানি তুমি সবই টের পেয়েছ। দয়া করে রাজাকে বলো না, এমন কাজ আর আমি করব না। লোভে পড়ে আমি রাজকন্যার হীরের হারটা চুরি করেছি। আমার নামটা তুমি রাজার কাছে বলো না। এতক্ষণে ব্রাহ্মণের মাথায় আসল ব্যাপারটা ঢুকল। গম্ভীর গলায় বলল, ঠিক আছে, ঠিক আছে, ভয় নেই তোর। রাজাকে বলবো না তোর নাম। এক্ষুনি এক কাজ কর, কৌটোর মধ্যে হার দিয়ে তাল গাছের তলায় রেখে আয়। লক্ষ্মীদাসী চোখের জল মুছে ব্রাহ্মণের পায়ের ধুলো মাথায় নিয়ে বাড়ির পথে ছুটল। তারপর হারটা কৌটোর মধ্যে ভরে তালগাছ তলায় রেখে এলো। পরদিন ব্রাহ্মণ গায়ে তিলক কেটে, বাঘঝাল পরে, নামাবলী গায়ে দিয়ে, পুঁথিপত্র বগলদাবা করে, হাতে লাঠি, মাথায় ছাতি দিয়ে খুশমেজাজে রাজবাড়ির দিকে চলল। রাজসভায় রাজা বসে আছেন। ব্রাহ্মণ সেখানে গিয়ে উপস্থিত হল। রাজসভার হৈ হৈ পড়ে গেল। ব্রাহ্মণ টিকি নাড়ে, মন্ত্র পড়ে, আঙুল গুনে রাজার দিকে তাকিয়ে বলল, শুনো শুনো রাজামশাই, পেয়েছি রাজকন্যার হার। রয়েছে সে তালগাছের তলে। পাঠাও লোক দলে দলে। সবাই ছুটল তালগাছের দিকে। খোঁজ খোঁজ পড়ে গেল, কিন্তু অনেক খোঁড়াখুড়ি করেও হার পাওয়া গেল না। রাজা প্রচণ্ড রেগে গেলেন, বললেন, বেঁধে রাখোই ব্রাহ্মণকে। হার না পাওয়া গেলে ওকে কারাগারে পাঠাও। ব্রাহ্মণকে বেঁধে রাখা হল। মুখ শুকিয়ে, চোখ বুজে ব্রাহ্মণ বসে রইল। এছাড়া আর উপায় বাকি। মনে মনে ভাবে, তাহলে কি লক্ষ্মী দাসী আমাকে ঠকালো? সত্যি যদি হার না পাওয়া যায় তো কারাগারেই যেতে হবে। চোখের জলে বুক ভাসে, মনের ব্যথা মনেই চেপে রাখে। ব্রাহ্মণের সত্যিই কপাল খুব ভালো। আরও কিছুটা খুঁড়তেই বেরিয়ে এলো একটা কৌটো, আর ওর মধ্যেই পাওয়া গেল রাজকন্যার হীরের হার। ধন্য ধন্য পড়ে গেল ব্রাহ্মণের। সত্যি এমন মানুষ পাওয়া যায় না, মন্ত্রের এত জোর। রাজামশাই ব্রাহ্মণের হাত দুটো ধরে বললেন, ব্রাহ্মণ, তখন সত্যি খুব অন্যায় করেছি তোমার ওপর। তুমি আমায় ক্ষমা করো। আজ থেকে তুমি হলে রাজসভার পণ্ডিত। তোমার মতো পণ্ডিত পেয়ে আমার রাজসভা ধন্য হোক। এই কথা শুনে তো ব্রাহ্মণ জ্ঞান হারায়। এত সম্মান, এত খ্যাতি পেয়ে তার মাথাটাই গোল বেঁধে যায়। পরদিন থেকে ব্রাহ্মণ ছাতা, লাঠি আর পুঁথিপত্র সব সঙ্গে করে রাজসভায় যায়। দেশ বিদেশ থেকে সব বড় বড় পণ্ডিতরা আসে যায়। এই ব্রাহ্মণের ভয়ে সবাই জড়সড়। রাজা রানী তো ব্রাহ্মণের কথা বেদবাক্য মনে করেন। ওর পরামর্শ ছাড়া একটি পা পর্যন্ত চলেন না। আর ব্রাহ্মণের সংসারে সুখের জোয়ার। ব্রাহ্মণী সোনার পালঙ্কে ঘুমায়, চাকর বাকর রাঁধে বাড়ে। বামুন আর বামুনি পায়ের উপর পা তুলে খায়। বামুনির গা ভর্তি গয়না, সোনার ফুল বসানো শাড়ি, কোমরে সোনার বিছে, পায়ে সোনার মল।
ঝমঝম করে বাজিয়ে বামুনি এ ঘর ও ঘর করে বেড়ায়, পালঙ্কিতে চড়ে এখানে ওখানে যায়। সেই ঝগড়ুটে মূর্তি আর দেখা যায় না। বামুনি এখন হেসে ছাড়া কথা বলে না। মনের মতো পিঠে করে খাওয়ায় বামুনকে। মুখ ঝামটা দিয়ে কথা বলে না, স্বামীর গর্বে মাটিতে পাই ফেলতে চায় না। আর হবে নাই বা কেন? ওর তো যে সে স্বামী নয়, এ হচ্ছে রাজপণ্ডিত। গুণে সব বলতে পারে, এমন মন্ত্রের জোর কজনের আছে? বামন আর বামনির সংসারে সুখের হাট, দুঃখের নামগন্ধটি পর্যন্ত নেই।